আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আজ 15 মে 2026। আজকে এই রাত্রিতে সরকারি চাকরি, প্রবেশকালীন সময় এবং অবসর সময়, সেই সঙ্গে চাকরি নীতিমালা নিয়ে কিছু আলোকপাত করতে চাই। বর্তমান সরকারি চাকরি যেন একটি সোনার হরিণ এবং জমিদার বা তালুকদার প্রথা। অতীতে যেমন 12 ভূঁইয়া ছিল, জমিদার ছিল, তালুকদার ছিল, পাকিস্তান আমলে 22 পরিবার ছিল যাদের হাতে দেশ জিম্মি হয়ে থাকত। আজ তারই প্রতিচ্ছবি হলো সরকারি চাকরি। একজন কর্মচারী কর্মকর্তা যেন নব্য জমিদার। সে পিয়ন হোক, মালি হোক, ড্রাইভার হোক, অফিস সহকারী হোক, ম্যাজিস্ট্রেট হোক, ডিসি হোক, এসপি হোক, সচিব হোক, যে যেখানেই আছে সেখান থেকেই তার সেই জমিদারি প্রথা ভোগ করছেন। একজন কর্মচারী কর্মকর্তা এক সময় কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। কর্মক্ষেত্রেও প্রভাব প্রতিপত্তি নিয়ে তার কর্মস্থল বা আবাসিক স্থলে অবস্থান করেন। এসব থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের এই নব্য জমিদার প্রথা বিলুপ্ত করতে হবে। তাই নতুন দেশ গঠনের অঙ্গীকারে চাকরিমালা, নতুন নীতিমালা গ্রহণ করা উচিত। এই মর্মে আমি আমার চিন্তাভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চাকরিতে প্রবেশকালীন সময় 18 বছর ধরলে তার সর্বোচ্চ চাকরি করার সময়কাল হবে 30 বছর। এভাবেই কেউ 20 বছরে যোগদান করলে সর্বোচ্চ চাকরিকালীন সময় 30 বছর, অবসরকালীন সময়। অর্থাৎ যে যে বয়সেই যোগদান করবে তার থেকে সে 30 বছর ভোগ করতে পারবে। কিন্তু কোনো অবস্থায় 60 বছর অবসরকালীন সময় 60 বছর অতিক্রান্ত করা যাবে না। সর্বনিম্ন যেমন 18 বছর, সর্বোচ্চ 40 বছর। পৃথিবীর বিভিন্ন দেশে 30 বছর, 40 বছর এবং লাইফ টাইম সরকারি চাকরি করার সুযোগ থাকে। আমরা পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইসব দেশগুলো আমরা বয়স সীমা নির্ধারণ করে রেখেছি। ব্রিটিশরা এটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, সেই হিসাবে এখনো আমরা চলছি। যাই হোক, এগুলো অনেক আলোচনার বিষয়। তো আমরা 18 বছর থেকে 40 বছর চাকরি প্রবেশের সময় ধরতে পারি এবং অবসর সময় 60 বছর। চাকরির সর্বোচ্চ সময়সীমা চাকরি করার 30 বছর। এভাবে আমরা একটা হিসাব নিকাশ করতে পারি। স্বেচ্ছায় অবসর আমরা 15 বছরে দিতে পারি। তো এই হলো চাকরি প্রবেশ, অবসর এবং স্বেচ্ছায় অবসরের বিষয়। চাকরিতে প্রবেশের সময় আমাদের সবার কাছ থেকে অঙ্গীকার নিতে হবে। তাদের সেই অঙ্গীকারে থাকবে তাদের সম্পদ, পারিবারিক সম্পদ, ব্যক্তিগত সম্পদ উভয়ই
ডিক্লেয়ার করা থাকবে এবং চাকরিকালীন সময়, সেটা 2 বছর, 4 বছর, 10 বছর, যে সময় হোক না কেন, সেই সময় পর্যন্ত তার সর্বোচ্চ বেতন যোগ করে এবং তার পূর্বের সম্পদ যোগ করে যদি তার সম্পদের পরিমাণ বেশি হয়, তবে সেই সম্পদকে অবৈধ সম্পদ হিসাবে ধরতে হবে। অর্থাৎ তার সর্বোচ্চ বেতনের ব্যবহার করে যে কোনো কিছুই খরচ করলো না, যা বেতন পায় সব জমায়ে রাখলো, তো সেই পরিমাণটাকে ধরে যদি হিসাব করা হয় এবং সম্পদের পরিমাণ বেশি হয়ে যায়, তখন সেটা অবৈধ হিসাবে ধরা হবে। এবং প্রতি 3 বছর পর পর তাদের বিভাগীয় হিসাব বিভাগেই জমা দিতে হবে। যে যে বিভাগে চাকরিরত থাকবেন সেই বিভাগে জমা দিতে হবে। ট্যাক্সের বিষয় আলাদা, ট্যাক্স যারা নেন এবং দেন তারা এনবিআর, তারা সেটা দেখবেন, কিন্তু বিভাগীয় একটা তদন্তের জন্যে সম্পদের হিসাব দিতে হবে, কার কি সম্পদ কি অবস্থায় আছে। এগুলো মূলত দুর্নীতি রোধ করার জন্যে সম্পদকে হিসাব করতে হবে। কোনো কারণে দুর্নীতি সঙ্গে জড়িত হলে তার দুর্নীতি থেকে যে অর্জিত সম্পদ সেটি বাজেয়াপ্ত করা হবে এবং চাকরিচ্যুত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। অবসরের বিষয়ে, অবসরকালীন সময় যে যে জেলা থেকে এসেছেন বা প্রত্যেক স্থানীয় জেলা, সেই জেলাতেই তার আবাসনের ব্যবস্থা সরকার দেবেন। সেটা একটা পেনশনের পার্ট এবং পেনশনের আরেকটি অংশ এককালীন হাতে দেওয়া এবং আরেকটি অংশ মাসিক হিসাবে। অর্থাৎ একজন কর্মকর্তা কর্মচারী অবসরে গেলে তাকে যেন কারো উপর নির্ভরশীল না হতে হয়, সেই জন্য সম্পূর্ণ পেনশন তার হাতে দেওয়া যাবে না। অর্থাৎ 3টি ভাগে ভাগ হয়ে যাবে। একটি হলো আবাসন, একটি হবে এককালীন, আর একটি হলো তার মাসিক খরচের জন্য। এতে করে আবাসন ব্যবস্থা যদি সরকার থেকে পেয়ে থাকে, তাহলে তাকে দুর্নীতি করে এই আবাসন ব্যবস্থা তৈরি করতে হবে না, ফ্ল্যাট কিনতে হবে না, বাড়িঘর করতে হবে না। যে কারণে মানুষ দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায়, সেটা আপাতত বন্ধ হবে। আর ভবিষ্যতে চিন্তা করে যতটুকু সঞ্চয় করার সেটা করবে এবং পারিবারিকভাবে যারা সংসার পরিচালনা করেন, ছেলে মেয়ে আছে, তাদের জন্য একটি সুযোগ সুবিধা থাকতে হবে। তারা সরকারি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে লেখাপড়া করা, চিকিৎসা করার সুযোগ যদি পেয়ে থাকে, তাহলে তাদেরকে আর সেই দুর্নীতির কথা চিন্তা করতে হবে না। এই 2-3টা বিষয় গুরুত্বের সঙ্গে নিয়ে সরকারি চাকরিতে একটি নতুন নীতিমালা গঠন করতে হবে। এতে করে সেই নব্য জমিদারি প্রথা বিলুপ্ত হবে এবং দেশ সমাজ দুর্নীতিমুক্ত হওয়ার পথে এগিয়ে যাবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।